কথায় আমার সময় কেমন ছিল শোনো বলি, আমার চোখে দেখবে ফিরে হারিয়ে যাওয়া স্মৃতির গলি। আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়। সংগ্রহের নেশাটা ছোটবেলায় শুরুই হয়েছিল ডাকটিকিট দিয়ে। পেশাদার জীবনে ক্যান্সার গবেষণায় যুক্ত থাকার সুবাদে সেই নেশাটাই আবারও ফিরে এলো পরিণত বয়সে। ক্যান্সার সচেতনতায় ডাকটিকিট কিভাবে কাজ করতে পারে তার এক চলমান দলিল হয়ে উঠেছে উৎপল সান্যালের সংগ্রহ। আমি ছোট কলেজ লাইফ থেকে বা স্কুল লাইফ থেকেই আমি স্ট্যাম্প জমাচ্ছি। তা যখন আমি 1978 সালে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে জয়েন করি অ্যাজ সিনিয়র সায়েন্টিফিক অফিসার, আর 1994 সালে আমাদের দিল্লিতে ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস হয়েছিল। সেটা অলিম্পিক বা বিশ্বকাপ ফুটবলের মতন তখন প্রত্যেক 4 বছর বাদ হতো। সেই প্রথম ইন্ডিয়াতে হয়, আর হয়নি। তা নিউ দিল্লিতে হয়েছিল। তা ওখানে একটা এই ভারতের ডাক বিভাগ একটা বিশেষ কভার বার করে। তা আমি সেটা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। ঠিক আমার সামনেই বা হাঙ্গেরির যে ডাইরেক্টর, তিনি আমায় উৎসাহ দেন। তিনি আমি স্ট্যাম্প জোগাড় করি বলে জানতে পেরে উনি আমায় খুব উৎসাহ দিলেন। উনি অনেকগুলো অ্যাটেন্ড করেছেন এবং বলেন যে আমার কাছে এই সমস্ত আছে স্ট্যাম্পগুলো, যে তুমিও স্টার্ট করে দাও বা আপনিও স্টার্ট করুন। তখন আমার খুব ইন্টারেস্ট হলো যে সত্যি তো আমিও তো তাহলে করতে পারি। তা দিনের পর দিন আমি জিপিও ফিলাটেলিক মিউজিয়ামে গিয়ে যখনই ছুটি পেতাম অফিস থেকে, তখন গিয়ে বসে বসে পড়ে সেই 1928 সাল থেকে প্রথম বেরিয়েছিল ক্যান্সারের স্ট্যাম্প। যে তখনকার অবধি ধরা যাক যে তখন 95, 96 যত স্ট্যাম্পের সব ইতিহাস বার করলাম পড়ে পড়ে। ডানজিক বলে একটা শহর ছিল, সেটা দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ, তাই নিয়ে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা লাগে, জার্মানির সঙ্গে পোল্যান্ডের। পরবর্তীকালে সেই কান্ট্রিটা উঠে যায়, ডানজিক মিশে যায়। আর সেই কান্ট্রি তারা একটা রঙিনের ওপর ছবি বার করেছিল, সেটাও অ্যান্টি ক্যান্সার হিসেবে ধরা হয়, লেখাও রয়েছে। সেই স্ট্যাম্পটা আমি কিন্তু জোগাড় করতে পেরেছিলাম নিউ ইয়র্কের থেকে। 2000 সালে এশিয়ানা ইন্ডিপেক্স হলো, ওখানে আমার এন্ট্রি আমি দিয়েছিলাম যে ক্যান্সারের ওপর, এবং সেটা ওরা সব সার্চ টাচ করে দেখলো যে এশিয়ায় কেউ করে না। আমার এন্ট্রিটাই গ্রাহ্য হলো আর কি। ওটাই নেতাজি ইন্ডোরে দেখানো হয়েছিল, লোক ভেঙে পড়েছিল দেখার জন্য। এরপর আমি 2002 সালে অসলোতে যাই ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেসে। সেইখানে সেই প্রথম আমি দেখালাম যে এইগুলো, এবং তারা অবাক হয়ে গেছে। এবং ওখানে নোবেল লরিয়েট ওখানে জুর হাউসেন ছিলেন, যিনি এইচপিভি আবিষ্কার ভাইরাসের অ্যান্টিডোট হিসেবে প্রিভেন্টিভ আর কি, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। উনি আমারটা দেখে হি ওয়াজ সো প্লিজড। উনি আমায় বললেন যে ওর ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যান্সার, যার চিফ এডিটর উনি ছিলেন, যে একটা কভার পেজ করে দিতে, ডিজাইন করে দিতে উইথ জাস্টিফিকেশন। সেটা করলাম। আর ওখানে নেচার গ্রুপ অফ পাবলিকেশনসের তারাও ছিলেন, এবং তারা আমায় একটা ফুল পেপার লিখতে বললেন। সেই পেপারটা আমি লিখলাম, এবং ওরা 1993 সালে সেটা ছাপালো। এখনও যদি আপনি গুগল সার্চ করেন যে স্ট্যাম্পিং আউট ক্যান্সার নামে বা অ্যান্টি ক্যান্সার স্ট্যাম্পস নামে, এই পেপারটা একটা পায়োনিয়ার পেপার হয়ে রইল। ক্যান্সারের প্রায় সব কিছুই এই স্ট্যাম্প দিয়ে বোঝানো যায়। আর এবং ক্যান্সারের সিমটমস হলো কষান বলে। কষান হলো ইংলিশে খুব ব্যবহার হয়, তাতে 7 ডেঞ্জার সিগন্যালস অফ ক্যান্সার বোঝানো হয়, যাতে মানুষ সচেতন হতে পারে। আর সেইটা নেদারল্যান্ডসের একটি ফার্স্ট ডে কভার একটি স্ট্যাম্পে দেখা যাচ্ছে যে মানুষকে সচেতন করার জন্যে
কিভাবে ক্যান্সারের স্ট্যাম্পকে কাজে লাগানো হচ্ছে। ক্যান্সার পাশাপাশি আমরা এই টোবাকোর ওপর স্ট্যাম্প জোগাড় করতে থাকি। আর যাদের এইডস তখন খুব হট টপিক, এইডস আর ক্যান্সারও রিলেটেড। আর আমরা এই 2006 সালে একটা পেপার করলাম, সেটা একটা পায়োনিয়ার পেপার, ফার্স্ট পেপার অ্যান্ড দ্য লাস্ট পেপার, যে ফাইট এইডস উইথ এইডস। সেই এইডসটাকে অ্যাওয়ারনেস, ইনফরমেশন, ডিটারমিনেশন অ্যান্ড সাপোর্ট, ডিটারমিনেশন বা ড্রাগ অ্যান্ড সাপোর্ট, ফাইট এইডস উইথ এইডস। এখানে একটা স্ট্যাম্পে খুব সুন্দর তুলে ধরা হয়েছে, এটা ফ্রান্সের একটা স্ট্যাম্প, এটা বেরিয়েছিল 1970 সালে। দেখা যাচ্ছে যে তলায় একটি কালো মূর্তি দেখা যাচ্ছে, আর ওপরটায় একজন লেডি গোলাপ হাতে নিয়ে আসেন। অর্থাৎ তলার ছবিটা বোঝাতে চাওয়া হয়েছে যে তিনি ক্যান্সারে ভুগছিলেন, এবং এই গোলাপি ছবিটা যেটা গোলাপ হাতে নিয়ে হাসছেন, যে তিনি এখন ক্যান্সার মুক্ত হয়ে স্বচ্ছন্দ আনন্দে জীবনযাপন করছেন। আমরা রবীন্দ্রনাথ প্রসঙ্গে যেটা আমাদের বক্তব্যে রাখি, জুড়ে দিই, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ক্যান্সার সম্বন্ধে কি বলেছিলেন। কারণ আমরা রবীন্দ্রনাথের সম্বন্ধে অনেক কিছু জানি, তিনি এত গান রচনা করেছেন, উপন্যাস, গল্প ইত্যাদি। তিনি 1933 সালে মানুষের ধর্ম যে বইটা বেরিয়েছিল, প্রবন্ধ, তাতে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে দেহে কখনো কখনো কর্কট অর্থাৎ ক্যান্সার জন্মায়, এবং সেই ক্যান্সার একান্তই স্বতন্ত্র, বলা যেতে পারে তার মধ্যে কোনো দেহাত্মবোধ নেই, ইত্যাদি ইত্যাদি। সেটা 1933 সালে উনি যেভাবে বলেছিলেন সেটা আজও কিন্তু সমানভাবে সেটা প্রযোজ্য। আমার এই ক্যান্সার স্ট্যাম্পের ওপর কালেকশন, এটা বিশ্বের বৃহত্তম। সেই স্বীকৃতিটা আমরা পেয়েছি লিমকা, বিখ্যাত লিমকা বুক অফ রেকর্ডসে 2018 সালে যে বই বেরোয় তাতে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে। 266টা স্ট্যাম্প আছে। অক্টোবর 2015-তে কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টসে আমাদের এই ডাকের সাজ বলে ভারতীয় ডাক বিভাগ একটি স্ট্যাম্প প্রদর্শনী করে, এবং তাতে আমার এটা দেখানো হয়, এবং সেখানে সোশ্যাল ফিলাটেলিতে এটি সর্বশ্রেষ্ঠ বিবেচিত হয়ে গোল্ড মেডেল পায়। ডাকটিকিট দেশলাইয়ের ঘরের পাশাপাশি তার সংগ্রহের ঘরে জমে উঠেছে পাখির ঘরও। চড়ুই, বাবুই, বাতাসি থেকে নাম না জানা পাখি, সে সংগ্রহটিও খুব ছোট নয়। আমরা তখন সল্টলেকে থাকি অফিস কোয়ার্টারে 1998 সালের নভেম্বর মাসে। হঠাৎ একদিন খেয়াল করলাম যে স্টোর রুমে যে লফট থাকে সেইখানে চড়াই পাখিরা আসা যাওয়া করছে, সে মুখে খড়কুটো বা অন্যান্য গাছপালার পাতা ইত্যাদি, এবং দেখা গেল যে কিছুদিন বাদে সেই বাচ্চাগুলো কিচকিচ আওয়াজ করছে, এবং পাখিদের যে মুখে ভাত হয় তাই দেখলাম কীরকম না, আমাদের ডাইনিং টেবিলে যে ভাত পড়ে আছে সেই ভাত মুখে নিয়ে যাচ্ছে পোকা ফেলে দিয়ে। খুব ইন্টারেস্টিং লেগেছে যে ওরা এই ভাত আর কি খেতে ভালোবাসে। তো এরকম করে তারা একদিন উড়ে চলে গেল, আবার পরবর্তী কাপলেলো, এই করতে করতে বেশ কয়েকটা পাখি দম্পতি চড়াইয়ের তারা আমাদের ওখানে বাসা বাঁধলো। তো তার মধ্যে যেটা খুব অদ্ভুত ঘটনা, 1999 সালের 2nd এপ্রিল হয়েছিল, যে সেদিন দেখি যে একটা আমাদের স্টোর রুমে একটা চড়াই পাখি ছিল বা বাসা করেছিল। সেদিন দেখি সেই মা পাখি, তাকে আমরা মেম সাহেব বলে ডাকতাম, একটু বেশি ফর্সা ছিল, সে খুব উত্তেজিত হয়ে ডাকাডাকি করছে ঘরের মধ্যে প্রায় জানলায়, আর বাবা পাখি বাইরে গাছের ডালে। তা এবং সে কিছু খুঁজছে কিন্তু পাচ্ছে না। তারপরে আমাদের মনে হলো সে বাচ্চাটাও তো আওয়াজ পাচ্ছে না। তখন সারা ঘর খালি করা হলো, আর সমানে মা পাখি ওই গাছের ডালে বসে
ডাকছে। তারপরে সব কিছু, মানে আমি আর আমার মেয়ে ছিলাম তখন, হ্যাঁ, মিসেস অন্য জায়গায় বেরিয়ে গেছিলো একটু কাজে। এইবারে পুরো আলমারি খালি করে দেখা গেল যে তলায় যে মানে পায়াটার তলায় মানে ইয়ে ছিল, কি বলবো, ফাঁপা ছিল, জানতাম না আগে। হ্যাঁ, কোনোদিন তো কেউ তলায় দেখতে যায় না, তো ওই কাঠ দিয়ে যাতে জলে না আলমারি নষ্ট হয়, তো সেইটায় জন্যে কাঠটা সরে গেছিলো, কোনোভাবে বাচ্চাটা পড়ে সেই ফাঁপা ইয়ের জায়গায় ঢুকে গেছে, ফাঁপার জায়গায়, এবং ওর মা কিন্তু সেই আওয়াজ পাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না। তারপরে সেটাকে আলমারি হেলিয়ে তাকে যখন বার করে দেওয়া হলো, বার করা হলো, মানে আমরা ঘরের বাইরে গেছি কি না গেছি, মুহূর্তের মধ্যে সেই মা চড়ার পাখি বাচ্চাকে নিয়ে উড়ে চলে গেল। এরপরে বিকেলবেলা দেখি আবার তারা ফিরে এসেছে, মা পাখি অদ্ভুত স্বরে যেন বলছে, বা আমি ফিল করলাম যে ওরা বলছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমাদের, আমরা বুঝতে পারিনি যে তোমরা আমার বাচ্চার প্রাণ বাঁচানোর জন্যে এত চেষ্টা করেছো, প্লিজ। সেটা কিন্তু আমি রিয়েলাইজ করবো, এবং সেই 1999 সালের এপ্রিল মাস থেকে সেই পাখির বাসা জমাতে শুরু করলাম। এই হলো আমার সংগৃহীত প্রথম বাসা, চড়াইয়ের বাসা। এইখানে যে দেখুন এই লাল উল, সেগুলো যেভাবে ওরা এনে বাসা বুঁধেছিল, আর মধ্যেখানটা একটা নরম জায়গায় পাখিটা ওই ডিম পাড়ে বা সেইখানে বাচ্চাগুলো থাকে, এবং তার সঙ্গে ওদের নানা রকম পাতা পুঁতি, তারপরে কাঠকুটো ইত্যাদি দিয়ে তৈরি করেছিল। এটা সল্টলেক থেকে আনা প্রথম বাসা সংগ্রহের। আমরা প্রথম যেটা দেখাচ্ছি, এটা হলো একটি পূর্ণাঙ্গ বাবুই পাখির বাসা। এটা শীতলিয়া গ্রাম সুন্দরবন অঞ্চল থেকে জোগাড় করা, পুরোটা প্রায় 2 ফুট, এবং পাখিটা এইখান দিয়ে ঢুকে এইখানে ডিমটা পাড়ছে, আর এই জায়গাটা পুরো ব্লক করা আছে, এবং এইখান দিয়েই আবার ঘুরে বেরোচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে যে যতক্ষণ না এটা এইভাবে উল্টে যাচ্ছে, ততক্ষণ এটা সুরক্ষিত থাকছে বাচ্চাগুলো, যার জন্যে বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয়, যে এত নিখুঁতভাবে ওরা বুনে তৈরি করেছে। না, বাবুই পাখির বাসা অনেক পাখি মিলে একসঙ্গে ওরা বাসা তৈরি করে, ছেলে পাখি। এইবারে মেয়ে পাখিরা এসে সেই বাসা টেনে টুনে দেখে, যদি তাদের পছন্দ হয় তবেই সেই বাসায় গিয়ে বসবে। হ্যাঁ, এবং তখন সেই বাসাটা যে করেছিল সেই ছেলে পাখির সঙ্গে ওর ম্যারেজটা কমপ্লিট হয়, তা না হলে সেই যার পছন্দ হয়নি সে থেকে ব্যাচেলারও থেকে যায় সেই সিজন মতন। তো এখানে একটা এই অর্ধ সমাপ্ত বাসা দেখা যাচ্ছে, একদম একটা ভ্যানিটি ব্যাগের মতন। দেখুন, এই যে এটা মানে বুনন কোনো মেয়ে বাবুই পাখির পছন্দ হয়নি, অর্ধ সমাপ্ত। এই বাসাটা পাহাড়ি সুইপলেট বা বাতাসি পাখির বাসা। এটা এই সিঙ্গাপুর ইত্যাদি ওই বেল্টে আর কি, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তারপরে জাপান, হংকং, এইসব জায়গায়, চীন, বিশেষ চীনে খুব পপুলার, এবং এটা না এর দামও প্রচুর, স্যুপ হিসেবে খাওয়া হয়, এবং আমরা যেগুলো খুব কস্টলি খাবার হয় তার মধ্যে এটাও একটা, কয়েক হাজার টাকা দাম। আমার নিজের তো বেড়ানোর শখ ছোটোর থেকে একদম, সেই জন্যেই অনেক জায়গা যাওয়া হয়ে গেছে। আর সেইভাবেই আমার ভাইয়েরও আবার নেশা অন্যরকম। মাসাই মারা গিয়েছিলাম প্রথম হচ্ছে 2011 সালে। তো তখন সেই সময় আর কি চোখে পড়ে, আমরা যেখানে মাসাই মারা যে রিসর্টে ছিলাম বা যেখানে ছিলাম, দেখছি প্রচুর পাখির তো বটেই, ওখানে জঙ্গলে অন্য সব প্রাণীর সঙ্গে পাখি তো থাকবেই, এসব দিকে প্রচুর পাখি ঘুরছে টুরছে ইত্যাদি। তারপর দেখেছি অনেক বাসা, ওরাও দেখাচ্ছে এখানে সব পাখির বাসা আছে। তা আমরা পাখির বাসা দেখেই তো আমার মনে হচ্ছে ওর জন্য যদি পারা যায় কিনা। আর একবার নামিবিয়া বতসোনা গেছিলাম 2022 সালে, তখন আবার ওখানে গিয়ে একটা মানে বাসা খুব সামনে কাছের মধ্যে ছিল দেখে আমার তো আবার সেটা মনে হলো। তখন একটু জিজ্ঞেসও করলাম আশপাশে যারা ওখানকার গাইড টাইড, তাদেরকে যে এটাকে আমি নিতে পারি, এটা অ্যাবান্ডান। বাসাটা ঝুলছে, গাছের ডালের সঙ্গেই ঝুলছিল, এবং আমার হাতের মধ্যে ছিল। অনেক উঁচুতে থাকলে তো সেটা সম্ভব হতো না, তা যাক তখন সেটাও আমি কালেক্ট করলাম। এটা আমার দিদি
এটা 2011 অক্টোবর মাসে এটা কেনিয়ার একটা গ্রাম থেকে ও গেছিল, সেখান থেকে এনে দিয়েছি। ঠিক একটা একতারা, খুব সুন্দর বুনেছে। এটা জুন 2023-এ আমার দিদি নামিবিয়া, সাউথ আফ্রিকা ওই অঞ্চলে গেছিল, তা সেই নামিবিয়া থেকে আনা ফিঞ্চ পাখির বাসা। এবং ওই ওখানকার ইয়েগুলো দেখছি সোনালি খড়ের মতো চকচক করছে। এটাও খুব ভালো, ছোট্ট বুলবুলির বাসা, একদম একটা গোল বাটির মতন। এটা এইরকমভাবে দুটো কাঠির মধ্যে রয়েছে। এক বাক্স পায়রার বাসা, এত বড় বাসা করেছে কাঠকুটি এনে। এইটা হচ্ছে টুনটুনির বাসা। এইটা হলো দর্জি পাখি, এই যে তুলো দিয়ে সেলাই করেছে, দেখেছেন? এই যে তুলো দিয়ে সেলাই করা। ঘুঘুর বাসা। অবশ্য তার খ্যাপামির কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে এই সবকটি সংগ্রহকে বোধহয় ছাপিয়ে যাবে কাঁচের বয়ামে থাকা একটি পূর্ণাঙ্গ হাঙরের নমুনা। একদিনকে বকখালির থেকে সে ফিরলো হচ্ছে একটা হাঙর নিয়ে। এবার দরজা দিয়ে ঢুকেই আমাকে বললো যে ফ্রিজে একটা রাখতে হবে, হাঙর নিয়ে এসেছি। হাঙর শুনলে তো বুকের মধ্যে ধারাস করে ওঠে প্রথমেই। আমি বললাম হাঙর হবে না এই বাড়িতে। তখন বলছে না আমাকে রাখতেই হবে, কালকে একটা ব্যবস্থা করবো, আজকে হাঙর রাখতে হবে। আমি বললাম রান্না বান্না সব রয়েছে কী করে আমি হাঙর রাখবো? বলছে না তোমাকে রাখতে হবে। আমি বললাম যে হয় হাঙর থাকবে, নয় আমি থাকবো, যে কোনো একটা হবে। হ্যাঁ, এরকমভাবে হয় না। তখন বলছে না তখন কি করবে? তখন আমাকে লোভ দেখানোর জন্য বলছে যে আচ্ছা তোমাকে আমি 20 টাকা দেবো। আজ থেকে অনেক বছর আগে ভাবলাম 20 টাকা? হ্যাঁ, না ওতে হয় না। রান্নার ডিপার্টমেন্ট আমার, ফ্রিজের ডিপার্টমেন্ট আমার, তোমার ডিপার্টমেন্ট হচ্ছে সব মানে কি বলবো হবি টবি এসব নিয়ে। সুতরাং তাহলে সেই ফেলো করে মাখো তেল, মাঝামাঝি একটা পথে আসো, ওই 20 পর আরেকটা 0 বসাও। অনেক বছর আগে তখন 200 টাকার একটা দাম ছিল। হ্যাঁ, ওইটাতে তখন রফা হয়ে ভেতরে তখন ওই রাত্রিটুকু রাখা হলো। তারপরের দিনকে সেই অফিস থেকে ফরমালিন নিয়ে আসলো, নিয়ে এসে তারপরে তাকে শোকেসে সাজানো হলো। 26শে অক্টোবর 2002, তার মানে প্রায় 23 বছরেরও বেশি। তো গিয়ে সমুদ্রের ধারে সানরাইজ দেখতে গিয়ে দেখি যে একটা মাছের মতন কি পড়ে আছে পাড়ের কাছে, আর কাকেরা এসে ঠুকরোচ্ছে। তা আমি এবার তার কাছে গিয়ে উল্টে দেখি, আর এ তো হাঙর মনে হচ্ছে। তো সমুদ্রের ধারে ভোরবেলা সব চায়ের দোকান খোলা থাকে, তো তাদের বললাম যে এটা কি হাঙর? বলে হ্যাঁ, মাঝে মাঝে ঝড় বৃষ্টি হচ্ছিলো সে সময়। বললাম হ্যাঁ, মাঝে মাঝে এরকম ভেসে আসে, অথবা যে ওই যেখানে সমুদ্রের ভেতরে যায় তারা হয়তো জালে হাঙর উঠেছে, কিন্তু এই বাচ্চা দেখে তারা আর নেয়নি, ফেলে দিয়ে চলে গেছে। তখন কপাল গুনে আমার কপাল জোর, তখন নিয়ে এলাম। সত্যি বাচ্চা থেকে বড় সবাই খুব অবাক হয়ে যায় যে এত বছর ধরে ঠিক সেইভাবে ফরমালিনে থেকে যায় সেই বিখ্যাত হাঙর বাচ্চা। তবে এখানেই শেষ নয় তার সংগ্রহের বিস্ময় দুনিয়া। হরেক বৈশিষ্ট্যের নোট ও কয়েনেরও একটা বিচিত্র সম্ভার তৈরি করে ফেলেছেন তিনি। দাদান, অনেক দিন পরে এসেছি, তোমার ওই নোটের বাক্সটা আছে? আমার খুব দেখার ইচ্ছে। হ্যাঁ রে, আছে, এই দেখ সেই বাক্স। আচ্ছা, আজকে আমি আমার দাদানের টাকা পয়সার কালেকশন দেখাবো। এ দেখো, এখানে সব টাকা পয়সা আছে, কিন্তু এটার মধ্যে বিশেষত্ব কি, এটার মধ্যে কিছু ডিফেক্ট আছে যেটা খুব কম পাওয়া যায়। এনে এবার দেখ 1 থেকে পরপর হয়ে হচ্ছে 10 পর্যন্ত। এ দেখুন, এখানে 1 গেল, 2 গেল, 3 গেল, 4, 5,
6 7, এবার এটা হচ্ছে 100, কিন্তু দেখো উপরে কিন্তু 99999, তারপরের নোটটাই 7 ডিজিট, লাস্টে গিয়ে পৌঁছচ্ছে 10000000, 10 লাখ 10 লাখ। এবার কিছু ভুল ছাপানো, শূন্য নম্বর। এখানে যা 0 আছে, এখানে শুধু একটা দিকেই নম্বর আছে, এদিকে 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 কোনোটাতেই নেই। এইটাতে একটা জায়গায় লেখা 4, একটা জায়গায় লেখা 4G0937, কোন নম্বর হলো তাহলে? আবার এই জায়গাটায় লেখা আছে 04 half of the 4, কি আজব। এবার এখানে হাফ অফ দ্য নাম্বার লেখা আছে, এখানে পুরোটা লেখা আছে। আর একটা খুব ইন্টারেস্টিং সিরিজ, এই আরম্ভ হয়েছে এই নোটটা 168861, এই করে 2 গেল, 3 গেল, 4 নম্বর যে নোটটা তার এখানে পুরো সাদা হয়ে গেছে, কিভাবে ছাপ গো? পড়েনি। কিভাবে সেটা আমিও জানি না কিভাবে, এবং এই যে সামনের ছাপাটা পেছন দিকে চলে গেছে, হে মা, এই যে এই উল্টে কোনাকুনি ছাপা হয়েছে, ও আর এখানে একটা দাগ পড়ে রয়েছে। ও এইটাই এর বৈশিষ্ট্য। এবং মানে সত্যি কথা বলতে গেলে কি এই নোট পৃথিবীতে এই একটাই আছে, কারণ এটা দ্বিতীয় হবে না। সত্যি কথা, সত্যি কথা যে সেইটা আমার কাছে আছে, বাবা। ভুল নোট। আর একটা বেশ ইন্টারেস্টিং এখানেই আছে যে তুই আমার জন্মদিন জানিস, হ্যাঁ। এটা বেশ পাওয়া যায়, একে বলে বার্থডে নোট, অর্থাৎ এখানে 2/12/50 লেখা। তোমার তো জন্মদিনের দিন। হ্যাঁ, এরকম 5 টাকা 10 টাকা তোর জন্য আমি কিনেছি, তোর তাতে বার্থডে দেওয়া আছে, কেমন? বাবা, এটা খুব মানে মজার এবং ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ, এটা শুধু না, বহু জনের এটা হতে পারে। এটা আমাদের একটা নিজস্ব নোট, এই দুটো। এখন আমরা দেখাচ্ছি ডিফেক্টেড কয়েন। এটা একটা 2 টাকার কয়েন, ঠিক আছে, সোজা দিক, উল্টো দিকটা একটা বোতলের ছিপির মতো হয়ে গেছে। তারপর একটা পয়সায় দুদিকে ছাপা হয়নি। এইটা এমন করে ছাপা হয়েছে পুরো একদম ডিমের মতো হয়ে গেছে। এবার এইটাতে 2 টাকার কয়েন, কিন্তু এটা 22-এর মতো লাগছে, কেন? কারণ এটা 2 বার ছাপা হয়ে গেছে। তারপর এখানে ছাপার সময় ওপরের যে এই জায়গাটা ওপরে উঠে গেছে। এইসব ডিফেক্টেড কয়েন খুব কম পাওয়া যায়। আবার এই বিচিত্র সংগ্রহের পাশাপাশি তৈরি হয়েছে প্যারোডি লেখার অভ্যেস। আসলে সবটাই যে তার রসিক ছেলে মানুষ মনটার মরমী প্রকাশ। প্যারোডি লেখার শুরু একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে। আমরা 2006 সালের নভেম্বর মাসে হিন্দু স্কুল থেকে আমরা সব যারা রয়েছে অ্যালুমিনি, তারা বেড়াতে গেছিলাম। তো সেখানে সমুদ্রের ধারে বেড়ানোর সময় হঠাৎ একটা বড় ঢেউ আসাতে আমি এবং তলাটা খুব হরহরে ছিল, টাল সামলাতে পারিনি, পড়ে গিয়ে আমার কাঁধ থেকে এই হাত ভেঙে যায়। তারপর সে অবর্ণনীয় কষ্ট, কারণ ওখানে প্লাস্টার করা যায় না। তা আমরা কোনো মতে তো সেখান থেকে এলাম, এসে ডাক্তার দেখানো হলো। তো সে শোয়ার কি অবস্থা, ভীষণ কষ্ট। তো তখন রেডিওতে গান শুনছি, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আঞ্জনে। সেইটা শুনেই আমার মাথায় হঠাৎ স্ট্রাইক করলো, এ ব্যথা কি যে ব্যথা বোঝানো যায় না রে, সজনী আমি জানি বুঝেছি ভাঙা হারে, একে তো মাঝ বয়স খারাপে সময়, লেগেছে বিষম চোট কি জানি কি হয়। মেট্রোয় যখন যাই তখন দেখি অনেক কম বয়সী
মহিলা পুরুষ তারা বসে বসে যাচ্ছেন, তারা আমাদের মতন সিনিয়র সিটিজেনদের দিকে দেখেনও না, বা দরকার হলে ঘুমের ভান করেন। যদি তোর সিট ছেড়ে কেউ না ওঠে, হ্যান্ডেল শক্ত ধরো রে, তবে দাঁড়িয়ে চলো, দাঁড়িয়ে চলো, দাঁড়িয়ে চলো, স্টেডি থেকো রে। যদি তোর সিট ছেড়ে কেউ না ওঠে, হ্যান্ডেল শক্ত ধরো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ নামিয়ে মোবাইল দেখে হায়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর সিটের কথা একলা বলো রে। যদি তোর সিট ছেড়ে কেউ না ওঠে, হ্যান্ডেল শক্ত ধরো রে। যদি সরে না বসে, ওরে ওরে ও অবাগা, সরে না বসে, যদি বেজার মুখে বসে থাকে একটু না হাসে, তবে ভালো করে আপন অসুবিধের কথা তারে বুঝিয়ে বলো রে। যদি তোর সিট ছেড়ে কেউ না ওঠে, হ্যান্ডেল শক্ত ধরো রে, তবে দাঁড়িয়ে চলো, দাঁড়িয়ে চলো, দাঁড়িয়ে চলো, স্টেডি থেকো রে। যদি তোর সিট ছেড়ে কেউ না ওঠে, হ্যান্ডেল শক্ত ধরো রে। সাদা কালোর সেই দুনিয়া, যা লেখা নেই ইতিহাসে, অতি ছুঁয়ে সময় আমার বসবে সে তোমার পাশে। আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়।